Welcome to my channel, The Proper Guidance. আমি Pamela Madam আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10 কোষে দেখি 3.2 from page number 65. Question number 6. আচ্ছা, যারা আমার ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলি, এই চ্যাপ্টারের উপপাদ্য আমার প্রমাণ করানো হয়ে গেছে আর এই এক্সারসাইজের 1 থেকে 5 পর্যন্ত আমরা কমপ্লিটলি সলভড। আজকে আমরা করব আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 6টা করছি। ওকে, দেখো কি বলেছে এখানে। এই কোয়েশ্চেনটায় কোয়েশ্চেন পেপারে একটা বৃত্তের ছবি দিয়ে দেওয়া আছে। তোমাদের তো বই আছে, প্রত্যেকে বই থেকেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। বইতে দেখবে এই কোয়েশ্চেনটায় এই ছবিটা দেওয়া আছে, এই জ্যামিতিক ফিগার যেটা রয়েছে সেটা দিয়ে দেওয়া আছে। একটা বৃত্ত আছে, এগুলো লেখা নেই, এক্সটা আমি পরে লিখেছি, এক্সটা বাদ দিয়ে 3টা বাদ দিয়ে জাস্ট এরকম একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকা আছে, আর আছে একটা এবি জ্যা, আর ও থেকে একটা লম্ব ওপি যেটা সোজা বাড়িয়ে দিলে বৃত্তটাকে সি বিন্দুতে ছেদ করেছে। আর এই যে পিসি এর ভ্যালুটা দেওয়া আছে 2 সেন্টিমিটার আর এবির ভ্যালু দেওয়া আছে 6 সেন্টিমিটার। দেখো কোয়েশ্চেনটা ঠিক এটাই আছে যে পাশের ও কেন্দ্রীয় বৃত্তে ওপি লম্ব এবি, এবি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, পিসি ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ কত? তোমাকে বৃত্তের ব্যাসার্ধ বার করতে হবে। হলো, দেখো কি করেছি। আচ্ছা, যখন কোনো কিছু আমরা ধরে নিতে গেলে দুভাবে ধরতে পারো। তুমি এটাকে ওবির ভ্যালুও ধরতে পারো। আমি এখানে ওপির ভ্যালুটা ধরেছি এক্স, ওপির ভ্যালুটা আমি ধরে নিয়েছি। ফার্স্ট অফ অল পিবি, দেখতে পাচ্ছ পিবি, এটা যদি লম্ব হয়, আমরা তো এর আগের উপপাদ্য এতগুলো প্রমাণ করলাম যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর যদি আমি একটা লম্ব আঁকি, সেটা কি করবে? জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে হচ্ছে এপি ইকুয়ালস টু পিবি। তাহলে পিবির ভ্যালু হচ্ছে হাফ অফ এবি ইকুয়ালস টু হাফ ইন্টু 6 ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। তাহলে এটা 3 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার ধরি ওপি, এই যে বাহুটা রয়েছে, এই ওপির ভ্যালুটা আমি ধরে নিলাম এক্স সেন্টিমিটার। তাহলে ওবি কত হবে? ভালোভাবে খেয়াল করো, এই যে ওসি আর ওবি দুটোই তো বৃত্তের ব্যাসার্ধ। ও কেন্দ্রীয়, কেন্দ্র নির্দিষ্ট, বৃত্ত নির্দিষ্ট, তার মানে কি ব্যাসার্ধটার দৈর্ঘ্য নির্দিষ্ট হবে। সেক্ষেত্রে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ একই হয়, আলাদা তো হয় না। তো দেখো ওসি ইকুয়ালস টু হলো ওবি, তাহলে ওসি ইকুয়ালস টু যদি ওবি হয়, এটা তো আমাকে দিয়ে দেওয়া আছে, সিপির ভ্যালু বলা আছে 2, আমি ধরে নিয়েছি ওপির ভ্যালু এক্স, তাহলে অবভিয়াসলি ওপির ভ্যালু হবে এক্স প্লাস 2। ব্যাস, তুমি পেয়ে গেলে দুটো ভ্যালু। শুরু করে দাও পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি জানি? পিথাগোরাসের সূত্র থেকে আমি বলতে পারি ওবি স্কোয়ার ইকুয়ালস টু ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। ভ্যালুগুলো বসিয়ে দাও, এক্স প্লাস 2 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এবার এটাকে তুমি ভেঙে দাও, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দাও। কত হবে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 9। সিম্পল। এক্স এর ভ্যালু এখান থেকে বেরিয়ে আসবে 5/4। 5/4 কে যদি ডেসিমেলে কনভার্ট করো, এটা হচ্ছে 1.25। এক্স এর ভ্যালু আমি পেলাম 1.25। এবার দেখো আমার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে এক্স প্লাস 2। তাহলে দেখো বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু এক্স প্লাস 2, এক্স এর ভ্যালু 1.25 প্লাস 2 ইকুয়ালস টু 3.25 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এই যে কোয়েশ্চেন, এগুলো কি খুব টাফ নয়? বৃত্তের উপপাদ্য বা বৃত্তের কোয়েশ্চেন আনসার অনেক সোজা, সবই সোজা, জানতে পারলে সবই সোজা, কিন্তু এখানে একটু ইউসেজটা কম। ইউসেজ কম এই জন্য বলছি, তুমি একটা বৃত্তের ব্যাসার্ধ আর এই যে কন্ডিশনটা বলা হয় না যে এটা এর উপরে লম্ব, এটা কাজে লাগিয়েই অর্ধেক কোয়েশ্চেন আনসার থাকে। তো এই জায়গার কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। কোনো বৃত্ত দেওয়া থাকলেও তার কেন্দ্র আছে, সেখান থেকে কোনো একটা জ্যায়ের উপরে লম্ব দূরত্বটা বলে দেওয়া থাকে, নয় লম্ব দূরত্ব বলে দেবে। যদি এটা না বলা থাকে তাহলে এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধ বলা থাকবে। তিনটে জিনিস, বৃত্তের ব্যাস, জ্যা আর লম্ব দূরত্ব, এই তিনটের মধ্যে যদি তুমি তিনটে থাকে আননোন, তার মধ্যে দুটো জানা থাকলে একটা বেরিয়ে যাবে। সেই ফর্মুলা সব জায়গায় কাজে লাগিয়ে আমরা এটা বের করে থাকি। ক্লিয়ার? তোমরা খাতায় এটা নোট ডাউন করে নাও, এটা পজ করে নিয়ে নোট ডাউন করে নাও। আর যেটা বললাম আর একটা জিনিস, যে যদি কোনো অজানা চলরাশি তোমাকে ধরতে হয়, তুমি নিজের মতন ধরতেই পারো। যে কোনো প্রবলেমের অনেকগুলো সলিউশন হতে পারে। আমি এইভাবে করিয়েছি মানে এটাই একমাত্র সলিউশন এমনটা কিন্তু নয়। তুমি চাইলে নিজের মতন করে করতেই পারো, অন্য সলিউশন থাকতেই পারে, কিন্তু যুক্তি যেন ঠিক থাকে। ম্যাথমেটিক্সে এটাই মজা, তোমার যদি লজিক ঠিক থাকে আনসার তোমার এটাই আসবে। হোয়াট এভার তুমি এখানে যদি ধরে নাও ওবিটাকে আমি ধরে নিলাম এক্স, তাহলে এটার ভ্যালু কি হবে? এইটুকুর পোর্শন এক্স মাইনাস 2 হয়ে যাবে। তো সেইভাবে একইভাবে তুমি যখন এখানে লিখবে, পিথাগোরাস করবে,
তখন দেখবে সেক্ষেত্রেও এক্স এর ভ্যালু 1.25 এলো। এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা একবার দেখে নিও যে আমি যেটা বললাম সেটা মিললো কিনা। এইভাবে অঙ্ক বুঝে বুঝে খুব কনসেপচুয়ালি পড়তে হয়, ছোট ছোট জিনিস, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাকে অনেক দূর নিয়ে যাবে। আর একটা জিনিস কি জানো তো, ক্লাস 9-10 এর যে ম্যাথমেটিক্স, ক্লাস 9-10 এর ম্যাথসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে বেসিক জিনিসগুলো থাকে। এরপরে তোমরা বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষা, কোনো এন্ট্রান্স যেখানেই দাও না কেন, এই ম্যাথসের উপর ডিপেন্ড করে অনেক ছোট ছোট কোয়েশ্চেন থাকে। তোমরা এখন থেকে একটুখানি দেখতে পারো যে কি ধরনের কোয়েশ্চেন থাকে। তো এই ম্যাথস ক্লিয়ার থাকলে, যাদের এই কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাদের জন্য ওই পেপারটা ভীষণই তাড়াতাড়ি সলভ করা যায়। ওকে, তো ভালোভাবে শেখো। আর এটা হলো এটা 6। নেক্সট আমরা করব, আজকেই করব নাম্বার 7। আমি বোর্ডটা একটু মুছে নিই, তারপরে নাম্বার 7। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে একটু লিখে নিও, পুরোটা লিখে নিও, নোট ডাউন করে নিও খাতায়, তাহলে সুবিধা হবে। দেখো নেক্সট ওয়ান, নাম্বার 7। নাম্বার 7 এ কি বলেছে, একটি সরল রেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে AC = DB। ছবিতে এসো। এখানে এতক্ষণ আমরা 6 পর্যন্ত, 1 থেকে 6 যা যা প্রমাণ করলাম, যা যা আনসার বার করলাম, মানে সলভ করলাম, সেগুলোতে কিন্তু এরকম দুটো বৃত্ত নিয়ে কাজ ছিল না। এই ধরনের প্রয়োগ এই প্রথম এক্সারসাইজে এটা আমরা প্রথম সলভ করতে যাচ্ছি। ভালোভাবে একটু দেখো কথাটা কি বলেছে, যে একটি সরল রেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের, দুটো বৃত্ত এককেন্দ্রীয়, তার মানে কেন্দ্রবিন্দু হচ্ছে নির্দিষ্ট, দুজনের ব্যাসার্ধ আলাদা। বুঝতে পারলে? এককেন্দ্রীয়। এই যে ছোট বৃত্তটা রয়েছে, এটার কেন্দ্রবিন্দু যেমন ও, তেমনি অপর একটি বৃত্ত যেটা রয়েছে বাইরে বড়টা, সেটাও কিন্তু তার কেন্দ্রবিন্দু হচ্ছে ও। তাহলে ও কেন্দ্রবিন্দু যদি হয়, তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ কে আছে? ছোট বৃত্তের ব্যাসার্ধ কে? দেখো, ছোট বৃত্তের ব্যাসার্ধ কোনটা হচ্ছে? ব্যাসার্ধ হচ্ছে OD = OC, তাই তো? OC আর OD হচ্ছে ছোট বৃত্তের। আর বড় বৃত্তটির ব্যাসার্ধ কে আছে? দেখো, OA আর OB। এবার দুটো বৃত্তের ক্ষেত্রে তো প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ তো নির্দিষ্টই হয়, দৈর্ঘ্য নির্দিষ্ট, সে কারণে OA যেমন OB এর সমান, তেমনি OD OC এর সমান। এগুলো এই ব্যাসার্ধকে কেন্দ্র করে বাইরেরটা, আর এটা হচ্ছে ভেতরেরটা। তো এইরকম দুটো বৃত্ত আছে। প্রমাণ করতে দিয়েছে এই যে দৈর্ঘ্য, এইটার সমান, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এবার দেখো, এই যে AB, এই যে সরল রেখা, এটা দুটো বৃত্তের ক্ষেত্রেই তো একটি জ্যায়ের কাজ করছে। বড় বৃত্তের ক্ষেত্রে হচ্ছে AB একটা জ্যা। সেই জ্যায় আমি কি অঙ্কন করেছি? ও বিন্দু থেকে AB এর উপর লম্ব অঙ্কন করেছি। ও বিন্দু থেকে AB এর উপর লম্ব অঙ্কন করা মানেই হচ্ছে OP যেমন AB এর উপর লম্ব, OP তার মানে CD এর উপরেও লম্ব, কারণ এটা তো একটাই সরল রেখা। আর কি? OA, OC, OB, OD এগুলোকে যুক্ত করেছি। এগুলো দেখো যুক্ত না করলেও হতো, কিন্তু আমি যুক্ত করে জাস্ট বোঝালাম। এটা কেন করলাম? তোমাদের বোঝানোর জন্য যে ব্যাসার্ধটা কিভাবে তুমি পাচ্ছ, আর এককেন্দ্রীয় বৃত্তর কথাটার মানেটা কি। এককেন্দ্রীয় এই ব্যাসার্ধকে কেন্দ্র করেই তুমি এটাকে, ওকে কেন্দ্র করে OA ব্যাসার্ধ নিয়ে যে বড় বৃত্ত অঙ্কন করা হয়েছে, সেটাকে একটি সরল রেখা কি করেছে? সরল রেখাটা ধরো বড় অনেক, সরল রেখা তো সীমিত হয় না, সরল রেখাংশ নিয়ে আমরা কাজ করি সব সময়। এবার এই যে দুখানা একটা বড় সরল রেখা চলে গেছে, ধরে নাও এটা EF সরল রেখা, ও এই যে OA ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা অঙ্কন করা হয়েছে, তাকে একটা A বিন্দুতে আর একটা B বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল? তো এই জন্য অঙ্কন এটা তুমি নাও করতে পারো। আমাদের আসল অঙ্কনের জায়গা হচ্ছে OP লম্ব AB। যখনই আমি OP লম্ব AB করব, তার মানে কি হলো? এটা লম্ব সমদ্বিখণ্ডক। এটা তো নতুন করে আর বারবার বলার দরকার নেই, এতক্ষণে নিশ্চয়ই তোমাদের মুখস্থর মতন হয়ে গেছে। যে কোনো একটা বৃত্ত থেকে যদি তার জ্যায়ের ওপর, ব্যাস নয় এমন কোনো জ্যায়ের ওপর যদি আমি লম্ব অঙ্কন করি, তাহলে কি করবে? জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে একই জিনিস দেখো, বড় বৃত্তের ক্ষেত্রে যেমন, ছোট বৃত্তের ক্ষেত্রেও তেমন সত্যি। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রে বড়টায় দেখো AP = কত হবে? লম্ব তো OP, OP লম্ব AB,
তার মানে হচ্ছে এই যে আউটার সাইডের এপি, এপি ইকুয়ালস টু হলো আমার বিপি, কারণ পি হচ্ছে মিড পয়েন্ট অফ এবি। আবার একই রকম ভাবে ছোট বৃত্তটাকে যখন আমি কনসিডার করব তখন কি হবে, তখন দেখো সিপি ইকুয়ালস টু হবে ডিপি। ক্লিয়ার? এইবার এই যে এপি, এপি থেকে আমি যদি সিপি কে বাদ দিয়ে দিই তাহলে কি দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে? কারণ এপির যা ভ্যালু তার ভ্যালু হচ্ছে বিপি, সিপির যা ভ্যালু ইকুয়ালস টু ডিপি, তাহলে এর কোনো পরিবর্তন হবে না। দুটোকে আমি বিয়োগ করে কত পাবো? এপি মাইনাস সিপি ইকুয়ালস টু বিপি মাইনাস ডিপি। ছবিতে এসো, ছবিতে দেখো এপি মাইনাস সিপি যেটা রয়েছে সেটাই তো এসি, লিখেছি এসি ইকুয়ালস টু ডিবি, ইজ ইকুয়ালস টু ডিবি। প্রমাণিত। তাহলে এটা একদম একটা ইজি প্রুফ, এখানে কিচ্ছু নেই, জাস্ট ড্রয়িং আর একটা লজিক। কি না, ওপি, ওপির আমি লম্ব যদি এঁকে নিই, লম্ব কি করবে? জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, দুটো টুকরোই সমান, সমান টুকরো থেকে সমান অংশ বাদ দিলে দুদিকটা সমানই পড়ে থাকবে। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর এটা আমি ও এ ও বি ও সি যেটা অঙ্কন করেছি এটা এই প্রমাণের জন্য আবশ্যিক নয়, আমি এটা এখানে এই জন্য দেখিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে এককেন্দ্রীয় বৃত্তের কনসেপ্ট কি। আজকে যেহেতু এককেন্দ্রীয় দুটো বৃত্ত নিয়ে আমি এখানে কাজ করেছি, এক্সারসাইজে আমরা ফার্স্ট এই ধরনের জিনিস পেলাম, তাই আমি এটাকে এক্সপ্লেন করে দিয়েছি যাতে পরবর্তীকালে এই ধরনের কোনো কোয়েশ্চেন পেলে তোমরা কনফিউজড না হও। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আজকের ক্লাস এইটুকুই, তোমরা পুরোটা একবার লিখে নাও। আর আমি বারবার বলছি, মাধ্যমিকের অঙ্ক তো ভীষণ স্কোরিং, তোমাদের কিন্তু বারবার অভ্যেস করতে হবে। যারা মাধ্যমিকের স্টুডেন্ট তারা কিন্তু একদম রুটিন করে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করো, উপপাদ্য প্র্যাকটিস করবে, এক্সট্রা জিওমেট্রি, কোয়েশ্চেন আনসার, সমস্ত কিছু। আমার ক্লাস ভালো লাগলে একটু লাইক করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে বাড়িতে বসে তোমার মতন অন্য স্টুডেন্টরাও দেখতে পারে। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেল তুমি সাবস্ক্রাইব করে রাখলে আমার ক্লাসে যা কিছু আসবে, যেগুলো সমস্ত কিছু যেমন উপপাদ্য আসছে, এক্সারসাইজ আসছে, তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট এনি টপিক ম্যাথমেটিক্স রিলেটেড সব কিছু আসবে, তুমি ঘরে বসে সুন্দরভাবে দেখতে পাবে এবং তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করা থাকে। আর হ্যাঁ, আমার ক্লাসের জন্য কিন্তু তোমার কোনো রকম চার্জেস লাগবে না, এটা পুরোপুরি ফ্রি অফ কস্ট। তুমি বাড়িতে বসে ফ্রি অফ কস্ট ম্যাথমেটিক্স শেখো। ওকে? আর যদি না বুঝতে পারো, কোথাও যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কোথায় অসুবিধা আছে। যেহেতু এটা ভার্চুয়াল ক্লাস, আমি তো বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছো কি পারছো না, তোমরা আমাকে জানাবে কোথায় অসুবিধা আছে। আমি পুরো চ্যাপ্টার ধরে তোমাদের কমেন্টের উপর বেস করে সকলের অসুবিধাগুলো দেখে নিয়ে একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস আপলোড করে দেবো। ওকে? আর খুব ছোট যদি কোনো সমস্যা থাকে আমি কমেন্টের মধ্যেই তোমার ক্ল্যারিফাই করে দেবো। এনি হাউ আই উইল ক্ল্যারিফাই দ্য ম্যাটার। ওকে? Thank you.